আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে পর্ব ৭ লিখেছেন সালমা চৌধুরী। আবির দুটো চেয়ার এনে পরিষ্কার জায়গাতে রেখে নিজেই টিস্যু দিয়ে মুছে বলল, বস এখানে। আবির ৩ প্লেট ফুচকা অর্ডার দিয়ে এসেছে। মেঘের মন খুশিতে ভরে গেছে। আবির ভাইয়ের সাথে এতটা সময় সে আজই প্রথম কাটাচ্ছে। এই অনুভূতিটা, মানুষটা এক কথায় ফুচকা খাওয়াতে রাজি হয়ে গেছে, এটা ভেবেই মেঘ অজান্তেই হেসে ফেলল। আবির পাশের চেয়ারে বসতে বসতে চোয়াল শক্ত করে বলল, বেকুবের মতো হাসছিস কেন? আবিরের কথায় মেঘ কিছুটা ভ্যাবাচ্যাকা খেল। ভনিতা ছাড়াই জবাব দিল, এমনি। ততক্ষণে ফুচকা চলে এসেছে। ৩ প্লেট ফুচকা দেখে মেঘ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, এত ফুচকা কি আমাদের? আবির উদ্বেলিত ভঙ্গিতে বলে, শুধু তোর, এগুলো খাওয়ার পর মন চাইলে আরও নিতে পারিস। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। সহসা ২ অধরের মাঝে ফাঁকা হয়ে গেছে। মেঘের দিকে চেয়ে আবির কপাল গোটায়, বিরক্তি নিয়ে বলল, মুখটা বন্ধ করে খা। মেঘ প্রথম প্লেট হাতে নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলো। আবির বসে বসে ফোন চাপছে। মেঘ আগপাছ না ভেবে ১ প্লেট ফুচকা কয়েক মুহূর্তে নির্বাণ করে ফেলল। দ্বিতীয় প্লেট হাতে নিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো, তারপর সচেতনে কণ্ঠে প্রশ্ন করলো, আবির ভাই, আপনি খাবেন না ফুচকা? আবির গুরুগম্ভীর কণ্ঠে বলল, আমি এসব খাই না। মেঘ কোমল কণ্ঠে বলল, আজ একটু খেয়ে ফেলুন, অনেক সুস্বাদু। আবির ফোনের থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে ক্ষুদ্র চোখে তাকালো, দাঁত খিঁচে বলল, তুই খাচ্ছিস খা, আমি খাবো না। মেঘের প্রেমানুভূতি এতটাই তীব্র যে আবিরের তপ্ত সুরের কথাগুলো কানে যাচ্ছে না। হাস্যোজ্জ্বল মুখে আবির ভাইয়ের দিকে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল, একটা খান না প্লিজ। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। অকস্মাৎ অভিব্যক্তি বদলে গেল আবিরের। খড়খড়ে কণ্ঠে বলল, দে। মেঘ তৎক্ষণাৎ প্লেট বাড়ালো আবির ভাইয়ের দিকে। আবির ভ্রুকুচকে বিরক্তি নিয়ে বলল, একটা ফুচকার জন্য আমি হাত নষ্ট করতে পারবো না, তুই খাইয়ে দে। মেঘ চোখ বড় করে তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভেজালো। মেঘের ডাগর ডাগর চোখে তাকানো দেখে আবির নিজের দৃষ্টি সংযত করে ফোনের দিকে তাকালো। মেঘ ধীর হস্তে ফুচকার টক দিয়ে আলতো হাতে আবির ভাইয়ের মুখের সামনে ধরতে আবির হাঁ করল। মেঘও ২ আঙ্গুলের কোনো রকমে ফুচকা মুখে দিয়ে হাত সরালো দূরে, যেন আবির ভাইয়ের ছোঁয়ায় কারেন্টের শক খেয়েছে। ফুচকা মুখে পড়তে আবির ভ্রুকুচকে চোখ বন্ধ করলো, কোনো রকম গিলল, দাঁত কিরকির করছে। দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, উফ, কিভাবে খাসে এত টক? মেঘ দাঁত বের করে হাসে, ঠাট্টার সুরে বলে ওঠে, এভাবেই। আবির দাঁতে দাঁত চেপে ধরে আছে, ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। কিছু বলতে চেয়েও বলছে না। হঠাৎ চুপ করে দূরে রাকিব দূর থেকে ফোন ধরে দাঁড়িয়ে আছে, আর দাঁত কেলেই হাসছে। আবির কপাল কুঁচকে তাকালো। মেঘের চেয়ারের পিছনে হাত দিয়ে ২ আঙ্গুল ইশারা দিল। সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে জায়গায় ত্যাগ করলো রাকিব। মেঘ আপন মনে ফুচকা খাচ্ছে। দ্বিতীয় প্লেটের শেষ ফুচকায় অতি সামান্য টক দিয়ে আবির ভাইয়ের দিকে বাড়ালো। আবির সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠল, আর খাবো না। মেঘ পলটক ঝাপটে অধর নেড়ে বলল, একটা খাইতে নেই, এটাই শেষ প্লিজ। আবির আগে থেকে ভ্রু গুটিয়ে চোখ বন্ধ করে হাঁ করল, তবে এটাতে কম টক দেওয়ার তেমন প্রভাব পড়েনি। কোনো রকমে খেয়ে নিল ফুচকাটা। একটু পানি খেয়ে মেঘের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, একটা খেলে কি হয়? মেঘের ঠোঁটে ফুটে উঠে রক্তজবার ন্যায় হাসি। তৎক্ষণাৎ হাসি থামিয়ে বলল, একটা খেলে পানিতে পড়ে যেতেন। আবির বোকার মতো চেয়ে আছে মেঘের দিকে। কয়েক মুহূর্ত পর দীর্ঘশ্বাস ফেলে বিরক্ত নিয়ে বলল, কি, কোত্থেকে শুনিস এসব আজগুবি কথাবার্তা? মেঘ বিজ্ঞের ন্যায় মাথা দুলিয়ে বলল, আমার সোর্স আছে। মেঘ মাথা নুয়ে মুচকি হাসে। আবির মেঘের কথা শুনে কপাল গোটায়, কণ্ঠ দ্বিগুণ ভারী করে অকস্মাৎ বলে ওঠে, আমি পানিতে পড়লে তো তুই সবচেয়ে খুশি হতিস। মেঘের উদ্বেলিত মনোভাব কমে আসে। সে একটু চোখে তাকায় আবিরের দিকে। আবিরের নীরের চোয়াল দেখেই মেঘ ততস্থ হয়ে সহসা চিবুক নামিয়ে মনে মনে বলে, আমি আপনাকে পানি পড়তে দিবই না। আপনার কিছু হলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখব? কে আমার স্বপ্নের রাজকুমার হবে? আবির চুপচাপ চেয়ার থেকে উঠে চলে যায়। মেঘ কিছুক্ষণ চিন্তা করার পর মুখ তুলে তাকায়। তাকিয়ে দেখে আবির ভাই নেই। পিছনে ঘুরে দেখলো আবির ভাই টাকা দিচ্ছেন। ১ মিনিটের মধ্যেই আবির এসে চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে বলল, তোর কি খাওয়া শেষ হয়েছে? মেঘ মাথা নেড়ে বলল, হ্যাঁ। আবির ২টা টিস্যু এগিয়ে দিল মেঘের দিকে। আবির খড়খড়ে কণ্ঠে বলল, চল তাহলে। মেঘ উঠে আবির ভাইয়ের পিছন পিছন হাঁটে।
বাইকের কাছে গিয়ে আবির মেঘের দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয়। মেঘ হাতে নিতে নিতে বলে, কি এখানে? মিম আর আদির জন্য নিয়েছি, জবাব দিল আবির। মনের ভেতরের মুগ্ধতা মেঘের ঠোঁটের কোণে ভেসে উঠল। আবির ভাইকে সে কখনো বলতেই পারতো না মিম আর আদির জন্য নেয়ার জন্য। মেঘকে যে খাওয়াতে এনেছে এটাই অবাক কাণ্ড, আবার তাদের জন্যও নিচ্ছে। মেঘ বিড়বিড় করে বলল, বাহ আবির ভাই। আবির চোখ পাকিয়ে তাকালো, হালকা সুরে ধমকে উঠল, এই মেয়ে উঠবি? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকায়, স্বাভাবিক হয়ে উঠে বসে বাইকের ব্যাক সিটে। বাসার সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায়। মেঘ খুশিতে গদগদ হয়ে মিম আর আদির কাছে চলে যায়। আবির মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাইক স্টার্ট দেয়। একেবারে এসে থামে বন্ধুদের আড্ডার মহলে। রাকিব আর রাসেল আড্ডা দিচ্ছিল। মোবারক আর লিমন এখনো আসেনি। রাস্তায় আছে মনে হয়। আবির বাইক থেকে নামতে নিলে রাকিব দাঁত কেলিয়ে হাসতে হাসতে জড়িয়ে ধরতে যায় আবিরকে। আবির বাইক থেকে নেমেই 2-3টা ঘুষি দিয়ে বসে পেটের মধ্যে। ঘুষিগুলো এত জোরে না লাগলেও রাকিব কিছুটা নত হয়ে যায়। রাসেল বসা থেকে উঠে দাঁড়িয়ে আঁতকে উঠে বলে, কি হয়েছে তোদের? রাকিব কিছুটা স্বাভাবিক হয়ে বলে, উফ, এমনি কেউ মারে? আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোর যেমন মুখ বেশি চলে, আমার তেমনই হাত বেশি চলে। রাসেল পুনরায় শক্ত কণ্ঠে বলল, আরে হয়েছেটা কি, বলবি আমায়? রাকিব হাসতে হাসতে জবাব দিল, আর বলিস না, আবিরকে বিকালে ফুচকার দোকানে দেখে আমি পুরাই টাসকে খাইছি। যে আবির এত বছরের ফুচকার দোকানে আশেপাশে যায়নি, সে কেন ফুচকার দোকানে আসছে আমার জানতে হবে না? আমি দৌড়ে গেছি আবিরের কাছে। আবিরের পাশে মেঘকে দেখে আমি তো আরও অবাক। খুশি মনে ওদের আপ্যায়ন করার জন্য বলে ফেলেছিলাম আমার পক্ষ থেকে ফুচকা খাওয়াবো, সেই ঝাল এখন মিটাচ্ছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, ও আমার কাছে জীবনের প্রথম ফুচকা খাওয়ার আবদার করেছে, তুই কেন খাওয়াবি? রাসেল সহসা বলে উঠল, ঠিকই তো, আবিরেরও কে তো আবিরেরই খাওয়াবে। রাকিব পুনরায় ঠাট্টার সুরে বলল, এজন্যই তো আমি বলেছিলাম সারা জীবন তো আবিরই খাওয়াবে, এবার না হয় আমি খাওয়াই। রাসেল ভ্রুকুচকে তাকিয়ে বলল, তুই কি এই কথা ওদের সামনে বলে ফেলেছিলি? রাকিব আবার বলল, একটু বলেছি। না মানে আমার কি দোষ? উত্তেজনায় মেঘকে প্রথমে ভাবি বলে ফেলতে চেয়েছিলাম। রাসেল অবাক দৃষ্টিতে চেয়ে রইল রাকিবের দিকে। অকস্মাৎ বলে উঠল, ঠিকই আছে, আরও খামাই। রাকিব আবিরের দিকে তাকিয়ে নাক টেনে কিছুটা আবেগী কণ্ঠে বলল, মাফ করে দে ভাই। মুখ ফসকে আর কিছু বলবো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, মুখ ফসকে বলেছিলি ভালো কথা, তুই আমাদের রোমান্টিক মুহূর্তে ব্যাগরা দিয়েছিস কেন? আমি কি তোর প্রেমের কখনো ব্যাগরা দিয়েছি? রাকিব ভেঙচি কেটে বলল, আমারটা তো মেঘের মতো এত লক্ষ্মী না, আজ পর্যন্ত একটা ফুচকাও নিজের প্লেট থেকে দেয়নি আমাকে, বরং আমার প্লেট থেকে আরও নিয়ে নিয়েছে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কিছু বলার আগে রাকিব পুনরায় বলা শুরু করলো, মেঘ তোর জন্য সারাদিন না খেয়ে বসে থাকতে পারে, আর আমারটা এক গামলা খেয়ে তারপরও আমার সাথে ঝগড়া করবে সারাটা দিন। যদি ঘুরতেই নিয়ে যাই, বাসা থেকে বের হয়ে সে আগে ফুচকা চটপটি হালিম খেয়ে নেয় একা একা, তারপর আমার সাথে দেখা করতে আসে। আমি যেখানে নিজে শান্তিতে প্রেম করতে পারি না, সেখানে তোকে কেমনে করতে দেই? আবির কপাল গুটিয়ে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে। রাসেল সহসা বলে, রাকিব, কি করছিস তুই? রাকিব আবারও হাসি শুরু করলো। এবার হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। হাসতে হাসতে বলল, রাসেল রে, তোকে তো একটা জিনিস দেখানো হয়নি, আয় বস, একটা ওএমজি জিনিস দেখাই তোকে। আবিরের দিকে তাকিয়ে পুনরায় দাঁত কেলিয়ে বলল, আয় নিজের কুকীর্তি দেখে যা। 3 বন্ধু চেয়ার টেনে বসেছে। এরই মধ্যে মোবারক আর লিমনও এসেছে। 5 জনের চেয়ার কাছাকাছি এনে বসেছে। আবির ভেবেছিল ছবি দেখাবে, তাই এতটা মনোযোগ দেয়নি। কিন্তু রাকিব একটা ভিডিও অন করলো, পিছন থেকে ভিডিও করছে। মেঘের হিজাবের কারণে মুখটা তেমন ভাসেনি, কিন্তু আবিরের মুখের একপাশে স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ আবিরের মুখে তুলে ফুচকা খাইয়ে দিচ্ছে। এতটুকু দেখে মোবারক আর রাসেল চিৎকার দিয়ে ওঠে, আবির, তুই ফুচকা খাইছিস? লিমন অতর্কিত কণ্ঠে বলল, আবির, তুই এক মেয়ের পাশে বসে ফুচকা খাচ্ছিস, তাও মেয়ে খাইয়ে দিচ্ছে? রাসেল এবার হাস্যজ্জ্বল মুখে বলল, এটা এক মেয়ে না রে, আবিরের জীবনের একমাত্র মেয়ে। মোবারক আবিরের দিকে চেয়ে সহসা বলে ওঠে, মেঘ নাকি নাম শুনেছিলাম, উনি কি সে? আবির শুধু উপর নিচ মাথা নাড়ায়। লিমন অভিযোগের কণ্ঠে বলল, এটা আমি মানতে পারলাম না। সেদিনও তো তোকে কত জোর করলাম ফুচকা খেতে, চেপে ধরেও তোকে খাওয়ানো গেল না, আর আজ?
রাকিব দাঁত কেলিয়ে হেসে বলল, মেঘ কিছু বললে আবির আবার না করতে পারে না। তিন বন্ধু অবাক চোখে তাকিয়ে রইল আবিরের দিকে। রাসেল সহসা বলে উঠল, তুই তো টক খাস না জীবনও, ফুচকা কেমনে খেলি? আবির মুচকি হেসে জবাব দিল, শুধু টক কেন, ও আমার বিষ দিলেও আমি সেটাও চুপচাপ খেয়ে নিব। চার বন্ধু এবার বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। কয়েক মুহূর্ত সবাই চাওয়াচাওয়ি করলো। মোবারক হাসি মুখে বলল, বিয়ে কবে খাচ্ছি বন্ধু? আবির ঠাট্টার সুরে বলল, আর বিয়ে? লিমন কিছুটা চিন্তিত হয়ে বলল, কেন, কিছু হয়েছে? আবির কিছু বলার আগেই রাকিব হাসতে হাসতে বলে উঠল, সেদিন যদি মেঘ রাজি হইতো তাহলে আবির আজ বিবাহিত থাকতো। তন্মধ্যে রাসেল বলে উঠল, তুই মেঘকে কবে প্রপোজ করলি আর কবে বা রিজেক্ট করলো শুনলাম না তো? আবির চোখ মুখ গোটালো, তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলো রাসেলের দিকে। রাকিব পুনরায় বলল, আরে দূর, প্রপোজ না। আবির মেঘকে বলেছিল, তুই পড়াশোনা না করলে বাদ দে, করতে হবে না তোর পড়াশোনা। কিন্তু মেঘ বেচারি বুঝলই না, বলে বসলো পড়াশোনা করবে। লিমন কিছুটা ভেবে বলল, পড়াশোনা না করলে কি করতি? আবির দাঁত খিঁচে বলল, পড়াশোনা করবে না বললে 1 ঘন্টার মধ্যে কাজিয়ে নিয়ে বিয়ে করে ফেলতাম। রাসেল সশব্দে হেসে উঠল আর বলল, মেঘ যদি রাজি না হতো? আবির রাগান্বিত কণ্ঠে জবাব দিল, জোর করে বিয়ে করলে রাজি কি আবার? লিমন, মোবারক আর রাসেল এত বেশি জানে না। রাকিব আবিরের সব কিছু জানে। রাকিবের সাথে রাসেল চলাফেরা করাই রাসেল টুকটাক জানে। লিমন দাঁত বের করে ঠান্ডা কণ্ঠে শুধালো, বিয়েটা তো মেঘকে বলেও করতে পারিস, তাহলে তো আমরাও বিয়েটা খেতে পারি আর তোর বউও বিয়ের পরে পড়াশোনা করতে পারে। আবির দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠ খাদে নামিয়ে বলল, এই কাজ আমি কখনোই করব না। মোবারক প্রশ্ন করলো, কেন? আবির গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, কারণ মেঘকে বা বাসায় ঝামেলা করে আমি এখন বিয়েটা করলে জীবনের কোনো এক সময় মেঘের মনে হতে পারে আমি ওর যোগ্য না। পড়াশোনা, বাহিরে চলাফেরা, বন্ধু মহলের সাথে সে আমাকে মানতে পারলো না। মেঘের কখনো যদি মনে হয় আমি ওর জীবনে জোর করে এসেছি বা মেঘ আমার থেকে মুক্তি চাই, তখন আমি কি করব? তার থেকে ভালো ও পড়াশোনা করুক, নিজে প্রতিষ্ঠিত হোক। যখন ওর মনে হবে আমাকে ছাড়া ওর চলবে না, তখনই আমি ওকে বিয়ে করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল সকলে। মোবারক মাথা চুলকে বলল, একটু আগে যে বললি জোর করে বিয়ে করবি? আবির এবার কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলা শুরু করলো, মেঘ যদি বলতো সে পড়াশোনা করবে না তাহলে আমি জোর করে বিয়ে করতাম, কারণ তখন তার পড়াশোনা করে কেরিয়ার গড়ার ইচ্ছে থাকতো না, জীবনে চলার পথে নতুন বন্ধু হতো না, আমাকে ঘিরেই ওর পৃথিবী হতো। একটা না একটা সময়ে গিয়ে আমার প্রেমে পড়তে বাধ্য হতো। লিমন এতক্ষণ নীরব থাকলেও এবার চিন্তিত সুরে বলল, সবই বুঝলাম, কিন্তু ভাবির জীবনে যদি অন্য কেউ চলে আসে, তখন কি তুই ভাবিকে ছেড়ে দিবি? রাকিব ফিক করে হেসে উঠল, তাচ্ছিল্য সুরে বলল, যা বলেছিস তুই। আবির দিবে মেঘকে ছেড়ে? হাসাইলি। এই আবির দেশে আসছে এক ছেলেকে পিটাইতে। ছেলের অপরাধী কি? ছেলে মেঘের সাথে কথা বলার চেষ্টা করেছিল। কথা বলার চেষ্টাতেই ছেলে এখনো হাসপাতালে ভর্তি। যদি প্রেম করার চিন্তা করে তখন আবির কি করবে তোরাই ভাব। রাসেল, লিমন আর মোবারক সহ সরে চিৎকার দিয়ে উঠল, আবির! আবির নিরীর্ত কণ্ঠে বলল, আস্তে। আবির পকেট থেকে ফোন বের করে টাইম দেখে বলল, নামাজের সময় হয়েছে, চল নামাজে যাই। সবাই নামাজ পড়ে বের হলো। রাকিব দাঁত কেলিয়ে বলল, শোন, আজ আবির আমাদের ট্রিট দিবে। কি খাবি বল তোরা? আবির বিরক্তি নিয়ে বলল, আমি কোনো ট্রিট দিব না। আমি কি বিয়ে করেছি নাকি? রাকিব মুখ বাঁকিয়ে বলল, বিকেলে যে বললি আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা তোর আছে, তাহলে এখন আমাদের খাওয়া। আবির গম্ভীর কণ্ঠে বলল, এই অফার শুধু আমার কাদম্বিনীর জন্য। লিমন অকস্মাৎ বলে উঠল, আমাদের আনলিমিটেড খাওয়াতে হবে না, লিমিটেডই খাওয়া, তোর কাদম্বিনীর তরফ থেকে। আবির কিছুটা ভেবে বলল, ঠিক আছে চল। 3টা বাইকে 5 বন্ধু চলল। আবির একা বাইক, বাকি 2 বাইকে দুজনে করে। নামি দামি রেস্তোরাঁয় এসে বসলো সকলে। আবির উৎফুল্ল কণ্ঠে শুধালো, বুফে খাবি নাকি কাচ্চি? 4 বন্ধু চোকাচুকি করলো। রাসেল মুচকি হেসে বলল, দেখলি লিমন, মেঘের কথা বলতেই বুফে অফার করেছে, কি ভালোবাসা। মোবারক বলে বসলো, তাহলে 2 দিন পর পর ভাবির কথা বলে খাবার খাওয়া যাবে। আবির কড়া কণ্ঠে জবাব দিল, একটা, আমার বিয়ের আগে আমাদের পক্ষ থেকে তোদের প্রথম এবং শেষ ট্রিট। এতদিন মেঘের কথা এত ডিটেলস জানতি না, তাই ট্রিটের কথা ওঠেনি। আজ যেহেতু জেনেছিস, তাই ট্রিট দিচ্ছি, আর কিছুই না। সবে কাচ্চি আর বোরহানি নিল। আবির ফোন বের করে টাইম দেখে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো।
বাকি 4 বন্ধু এখনো খাচ্ছে। আবির হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, তোরা কি আর কিছু খাবি? কেন, চলে যাবি নাকি? রাকিব বলল। আবির মুচকি হেসে বলল, তোদের ভাবি আমার জন্য অপেক্ষা করছে। সবাই একসাথে বলে উঠল, আহা। লেমন অভিমানী সুরে বলল, বাহ বন্ধু বাহ, এক বাড়িতে প্রেম করে যা মজা নিচ্ছিস, এদিকে আমার সব কাজিনের বয়স 5 বছর এর কম। জীবনটা বেদনার। আবির একগাল হেসে বলল, আর কিছু না খেলে বিল দিয়ে দিচ্ছি। সবাই বলল, আর কিছু খাবো না, দোয়া করি তুই সুখী হ। আবির বিল পরিশোধ করে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে মেঘ সন্ধ্যার পর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়তে বসেছিল। ঘন্টা দুই পরে খেয়ে নিয়েছে। আবির শুক্রবার বাইরে বন্ধুদের সাথে হাবিজাবি খায়, রাতে বাসায় ফিরে আর ভাত খায় না। এজন্য মেঘও শুক্রবারে আবির ভাইয়ার কথা ভাবে না, সবার সাথে খাবার খেয়ে নেয়। ঘন্টা দুয়েক পড়াশোনা করে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে মেঘ। আজ আবির ভাইয়ের প্রতি ভালোবাসা উতলে পড়ছে মেঘের। ভাবছে আবির ভাই ফিরলে 1 কাপ কফি করে দিবে আবির ভাইকে। বেলকনিতে দাঁড়িয়ে আছে, হঠাৎ আবির ভাইয়ের বাইক নিয়ে গেটে দিয়ে ঢুকতে দেখে এক দৌড়ে নিচে চলে যায়। ড্রয়িং রুমে কেউ নেই। খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ আগে সব কিছু গুছিয়ে সবাই সবার রুমে চলে গেছে। মেঘ পা টিপে রান্নাঘরে যায়। আবির চাবি দিয়ে লক খুলে বাসার ভিতরে ঢোকে, বড় বড় কদম ফেলে হাঁটে সিঁড়ির দিকে। মেঘ ছোট একটা পাতিল টান দেয় পানি বসানোর জন্য। এই পাতিলের নিচে যে আরেকটা পাতিল ছিল সেটা আর তার চোখে পড়েনি। পাতিল ফ্লোরে পড়তেই জোরে শব্দ হয়। শব্দ শুনে আবির পাশ ফিরল, তাকালো রান্নাঘরের দিকে। মেঘ চোখ বন্ধ করে এক হাতে পাতিল সহ আরেক হাতে খালি হাতের আঙ্গুল দিয়ে 2 কান চেপে ধরে আছে। মেঘকে রান্নাঘরে দেখে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। দ্রুত পায়ে হেঁটে গেল রান্নাঘরের দিকে। আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে কি করছিস তুই? আবির ভাইয়ের কণ্ঠ শুনে কেঁপে উঠে মেঘ, ভরকে যায় কিছুটা, মনে মনে ভাবছে, যদি বলি আবির ভাইয়ের জন্য কফি করতে আসছি তাহলে আমি শেষ। নরম সুরে আস্তে করে মেঘ বলল, কফি খেতে ইচ্ছে হচ্ছিল। আবির শুকনো দৃষ্টিতে পরখ করল অষ্টাদশীর আপাদমস্তক। গম্ভীর কণ্ঠে বলল, তুই ডাইনিংয়ে বস, আমি আনছি। মেঘ ততস্থ নজরে চাইল, দৃষ্টি তার নিবেট। কয়েক মুহূর্ত পর পাতিল থেকে ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসলো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রান্নাঘরে। আবির বেসিন থেকে হাত ধুয়ে কিছুক্ষণের মধ্যেই 2 কাপ কফি নিয়ে ডাইনিংয়ে আসলো। 1 কাপ মেঘের দিকে এগিয়ে দিল, বসলো মেঘের বিপরীতে। মেঘ আস্তে আস্তে ফু দিয়ে এক চুমুক খেলো, সঙ্গে সঙ্গে বিস্ময়কর চোখে তাকালো আবির ভাইয়ের দিকে। তারপর আরেক চুমুক দেয় কফিতে। আবির কফিতে এক চুমুক দিয়ে মেঘের দিকে তাকিয়ে বলল, চিনি ঠিক আছে? মেঘ সহসা উপর নিচ মাথা নাড়ালো। আবির ভ্রু নাচিয়ে শুধালো, তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন? মেঘ বিস্ময় কণ্ঠে বলল, আপনি এত ভালো কফি বানাতে পারেন, কিভাবে শিখেছেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, বাহিরে থাকলে এরকম অনেক কিছুই শিখতে হয়, পরিস্থিতি শিখিয়ে দেয়। মেঘ কি বুঝলো কে জানে, একগাল হেসে বলল, থ্যাংক ইউ আবির ভাই। অকস্মাৎ আবিরের অভিব্যক্তি বদলে গেল, ভ্রুকুচকে ধমকের সুরে বলে উঠল, বাড়িতে এতগুলো মানুষ আছে, সাথে একজন হেল্পিং হ্যান্ড থাকার পরও তুই রান্নাঘরে ঢুকলে কোন সাহসে? আবির ভাইয়ের ধমকে চমকে উঠল মেঘ। অক্ষি পলক কাঁপছে তীর তীর, ঘামতে শুরু করেছে। ফেল করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল, দরকার হলে তোর জন্য আরও 2 জন হেল্পিং হ্যান্ড রাখবো, তারপরও তোকে যেন আগামী 3 মাস রান্নাঘরে পা দিতে না দেখি। কথা শেষ হওয়া মাত্রই হাতে কফির কাপ নিয়ে নিজের রুমে দিকে চলে গেল। মেঘ মানব মূর্তির ন্যায় চেয়ারে বসে রইল। আবির গভীর রাতে মেঘের দরজায় ডাকছে। দরজা খোলার ছিল, তারপরেও উনি ঢুকছেন না। কণ্ঠ উঁচু করে বললেন, আসবো? মেঘ একগাল হেসে তৎক্ষণাৎ উত্তর দিল, আমার রুমে আসতে আপনার অনুমতি প্রয়োজন নেই। আবির মেঘের কথার কাছে বিছানায় বসে কোমল কণ্ঠে বলল, তুই এত কিউট কেন মেঘ? আবির ভাইয়ের আজগুবি কথা শুনে বিস্ময়কর চোখে তাকালো। বারান্দায় জ্বালানো লাল রঙের লাইটের আলোতে আবিরের মুখমণ্ডল টকটকে লাল বর্ণের দেখা যাচ্ছে। আবির কেমন করে চেয়ে আছে মেঘের দিকে। আবির ঠোঁট কামড়ে বলল, তোর ওই ডাগর ডাগর চোখের চাহনি আমার বারবার আহত করে। অভিমানী সেই কণ্ঠস্বর আমাকে বারংবার তোর প্রেমে পড়তে বাধ্য করে। তোর অকৃত্রিম
হাসি আমার সারাদিনের ক্লান্তি নির্বার করে। মেঘ হাঁ করে তাকিয়ে আছে আবিরের দিকে, মুখ ফসকে বলে উঠল, আপনি আমায় ভালোবাসেন আবির ভাই? আবির সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে উঠে দাঁড়ালো, কিছু না বলেই চলে যাচ্ছে। মেঘ পিছন থেকে ডাকছে, আবির ভাই। আবির ফিরেও তাকাচ্ছে না। পুনরায় আবির ভাই চিৎকার দিয়ে উঠে বসলো বিছানায়। আশেপাশে তাকিয়ে দেখে কোথাও আবির ভাই নেই। বারান্দার লাইটের আলোতে স্পষ্ট দেখা গেল রুমের দরজা বন্ধ। মেঘ বিস্ময় সমেত তাকিয়ে রইল দরজার পানে। ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে চোখের মুখে ঝাপটে পড়ছে। কয়েক মুহূর্ত লাগলো মেঘের বুঝতে যে এটা স্বপ্ন ছিল। মেঘ দীর্ঘশ্বাস ফেলল। দূর দূরান্ত থেকে অজানার শব্দ ভেসে আসছে। মেঘ মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখল। ফজরের ওয়াক্ত হয়ে গেছে। মেঘ ফোন থেকে আবির ভাইয়ের নাম সেভ করা ফাইলটা বের করে আবির ভাইয়ের ছবিগুলো দেখতে লাগলো। কিন্তু মেঘের মস্তিষ্ক জোরে মাত্র একটাই স্বপ্নটার ঘুরছে। মেঘ বিড়বিড় করে বলল, স্বপ্ন ভালোবাসি বললেন না? হিটলার তো হিটলারই। নামাজ পড়তে বসেছে মেঘ। ভোরবেলা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। পড়ার থেকেও মাথার দুষ্টুমি ঘুরছে বেশি। তারপরও জোর করে 1-2 ঘন্টা পরে খাবার টেবিলে আসলো প্রতিদিনের মতো। আবির একেবারে পরিপাটি হয়ে নামছে সিঁড়ি দিয়ে। তা দেখতে মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মুচকি হাসলো। মনে পড়ে গেল ভোররাতের স্বপ্নের কথা। ফিটফাট আবির ভাইকে দেখে নিল আপাদমস্তক। একটা কালো শার্ট, হাত তার কোণে পর্যন্ত উঠানো, হাতে একটা ব্লেজার, প্যান্টটাও একই রঙের, চোখে কালো সানগ্লাস। ঘড়ি পড়তে পড়তে নিচে নামছেন। দ্রুত পায়ে এগিয়ে আসলেন ডাইনিংয়ের দিকে। মেঘ তখনও অভিভূতের ন্যায় চেয়ে আছে আবির ভাইয়ের পানে, আর গুনগুন করে গান গাইছে। কালো সানগ্লাসটাই কেন এত সুখ? হে যুবক, দৃষ্টিতে যেন সে রাসপুতিন। খুন হয়ে যাই আমি প্রতিদিন, নামধাম জানি সাথে তার সব কিছু, তবুও নিলাম আমি তার পিছু। আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে কপাল গোটালো, কিন্তু মেঘের হুঁশ নেই। আবির গলা খাকারি দিয়ে বলল, কি হয়েছে তোর? মেঘ একটু নড়েচড়ে উঠল। গান থামিয়ে কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, ব্লেজার পরলে আপনাকে কেমন লাগবে সেটাই ভাবছিলাম। আবির পুনরায় সানগ্লাস চোখে দিল। কোণে পর্যন্ত তোলা হাত নামিয়ে সঙ্গে সঙ্গে ব্লেজার পরে নিল। মেঘ উচ্চস্বরে বলে উঠল, মাশাআল্লাহ, কারো নজর না লেগে যাক। অকস্মাৎ মেঘ চেয়ার থেকে উঠে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ায়। আবির ভ্রু কুঁচকে চাইল। মেঘ সহসা আবিরের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে হালকা করে কামড় দেয়। আবির নির্বাক চোখে তাকিয়ে অষ্টাদশীর কাণ্ড দেখছে। 1 সেকেন্ডের মধ্যে মেঘ দূরে সরে গিয়ে চেয়ারে বসে পড়ে। নিজের কর্মকাণ্ডের প্রতি এখন নিজেরই রাগ হচ্ছে। আবির ভাই কিভাবে রিয়েক্ট করবে আল্লাহই জানে। মনে মনে ভীত হচ্ছে অষ্টাদশী। আবির স্বাভাবিক কণ্ঠে হেঁটে মেঘের বিপরীতে বসতে বসতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, সুন্দর লাগলেই বুঝি ছেলেদের আঙ্গুলে কামড় দিস তুই? মেঘ চমকে উঠে তাকায় আবির ভাইয়ের দিকে, সঙ্গে সঙ্গে মাথা নাড়ে ডানে বামে। অভিমানী সুরে বলে ওঠে, নিম ছাড়া কারো আঙ্গুলে কামড় দেই না। আবির কিছু বলার আগেই হালিমা খান খাবার নিয়ে হাজির হলেন। একগাল হেসে বললেন, কি ব্যাপার, 2 ভাই বোন আজ গল্প করছিস নাকি? আবিরকে দেখে পুনরায় বললেন, মাশাআল্লাহ, তোকে তো খুব সুন্দর লাগছে। ততক্ষণে আস্তে আস্তে সবাই খাবার টেবিলে আসতে শুরু করেছে। ইকবাল খান এসে আবিরকে দেখেই বলে উঠল, মাশাআল্লাহ আবির, তোকে তো অনেক সুন্দর লাগছে। একদিকে তোকে সিইও মনে হচ্ছে, তোর লোকেই আজকে মিটিং জমে যাবে। আলী আহমদ খানও ছোট করে বললেন, মাশাআল্লাহ। মোজাম্মেল খান চেয়ারে বসতে বসতে বললেন, ভাইজান, আবিরকে বলার দরকার না কথাটা? আলী আহমদ খান 1 সেকেন্ড থেমে বলে উঠলেন, ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না। আবির নীরের কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? আলী আহমদ খান সহসা বললেন, তোকে একটু রাজশাহী যেতে হবে 4-5 দিনের জন্য। আবির 2 আঙ্গুল দিয়ে কপালে আলতো করে ছুঁয়েছে, সাথে এক পলক মেঘকেও দেখে নিয়েছে। মেঘ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল, তবে এই কথা শুনে মুখে খাবার নিয়েই চোখ গোল গোল করে তাকিয়ে আছে আবিরের পানে। আর মনে মনে বলছে, প্লিজ আবির ভাই, আপনি যাবেন না প্লিজ। আবির বাবার দিকে এক নজরে তাকালো, তারপর মাথা নিচু করে বলল, আমি এখন কোথাও যেতে পারবো না। মোজাম্মেল খান অকস্মাৎ বললেন, কেন? আবির মনে মনে বলল, আমি দূরে গেলে কারো খাওয়া বন্ধ হয়ে যায়, রাতে ঘুম হারাম হয়ে যায়।
সহসা গলায় খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে আবির বলে উঠল, আমার অফিসে কাজ আছে, 1 সপ্তাহ পর অফিস শুরু হবে। এই অবস্থায় সবকিছু ফেলে আমি কোথাও যেতে পারবো না। মোজাম্মেল খান এবার আলী আহমদ খানের দিকে চেয়ে বললেন, তাহলে কি আমি যাব ভাইজান? আলী আহমদ খান কিছু বলার আগেই পুনরায় আবির বলে উঠল, কাউকেই যেতে হবে না, আমার পরিচিত লোক আছে, আমি এখান থেকেই কাজ করাতে পারবো। তারপরেও যদি সমস্যা হয় তখন তোমাদের আমি জানাবো, তবে আগামী 2-3 মাস আমি কোথাও যাব না, এটা বলে রাখলাম। চট্টগ্রামের কাজ মোটামুটি শেষ করে এসেছি, সিলেটের কাজও কাকামণি শেষ করে আসছেন, রাজশাহীটা আমি দেখছি, তোমাদের যেতে হবে না। মেঘ নিঃশব্দে হাসছে, সবাই চুপচাপ খাবার খাচ্ছে। আবির খাবার শেষ করে উঠে যাবে, তখন ইকবাল খান ডেকে উঠলেন, আবির, বাহিরের বৃষ্টি, বাইক নিয়ে বের হইস না, আমি খাবার শেষ করে তোকে নিয়ে যাব, একটু বস। আমিরও বাধ্য ছেলের মতো সোফায় বসে রইল, তারপর ইকবাল খানের সঙ্গে গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে চলে গেল। সারাদিনই বৃষ্টি হয়েছে আজ, মেঘের কোচিং টিউশন কিছুই নেই, রুমে বসে সারা বেলা পড়াশোনা করছে। বিকেলে বৃষ্টি কমে এক চিলতে রোদ বেরিয়েছে আকাশে। মেঘের আর পড়তে ইচ্ছে করছে না, তাই বই রেখে মোবাইল হাতে নিয়ে পুরো বাড়ি চক্কর দিল, কিন্তু সবাই ঘুমাচ্ছে, তাই আড্ডা দেওয়ার মতো কাউকে পেল না। হঠাৎ মনে হলো অনেকদিন ছাদে যাওয়া হয় না, সেই যে রাতের বেলা আবির ভাইয়ের গান শুনে ছাদে গিয়েছিল, তাও আবার ছাদের দরজা পর্যন্ত। তারপর থেকে আর ছাদের দিকে পা বাড়ায়নি মেঘ। মেঘ স্কুল কলেজে পড়ে সময় প্রতিদিন বিকেলবেলা ছাদে যেত, ফুল গাছ লাগানো আর তাদের যত্ন নেওয়া ছিল তার নেশা। তবে এইচএসসির আগে টেস্ট পরীক্ষা থেকে মেঘ ছাদে যাওয়া ভুলেই গেছে। টিউশন কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যার পর হয়ে যেত। আর সন্ধ্যার পর ছাদে যাওয়ার মতো এত সাহস অষ্টাদশীর নেই। সেই থেকে গাছের যত্ন ছেড়ে দিয়েছে, গাছেরও অযত্ন অবহেলায় মরে গেছে। তখন থেকে মেঘ আর ছাদে যায় না। মেঘ গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠল ছাদে, ছাদের গেট খুলতেই চোখ ছানা বড়া হলো অষ্টাদশীর। ছাদের যতটা অংশ চোখ পড়েছে পুরোটাই গাছে ভর্তি। মেঘ পা বাড়ালো ছাদের দিকে, সম্পূর্ণ ছাদ পরিষ্কার করে তাতে 3 সারি গাছের টব রাখা। এক কর্নারে শুধু ফুলের গাছ, বাকি সবটাই ফুল গাছে ভরপুর। নয়নতারা, বেশ কয়েক রঙের গোলাপের গাছ, পর্তুলিকার গাছ, তবে বিকেলবেলাতে ফুল নেই। কাঠগোলাপের গাছ, জিনিয়া, অপরাজিতা, রঙ্গন থেকে শুরু করে কত 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 ফুলের গাছ, যার অধিকাংশ গাছের বা ফুলের নামই জানে না মেঘ। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করছে, এত গাছ কে আনলো? তানবীর ভাইয়া তো জীবনও ছাদে আসে না, তাহলে কি আবির ভাই? সহসা মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠল। ছাদ ভর্তি এত গাছগাছালি দেখে মেঘের ভীষণ ভালো লাগছে। সবটা ছাদ ঘুরে দেখল সারাদিন বৃষ্টি থাকায় পানি দেওয়ার প্রয়োজন হলো না। 20-30টা ছবি তুলেছে ফুলের আর গাছের, ততক্ষণে সূর্য ডুবতে শুরু করেছে। গোধূলি আলোর ফুলের মুগ্ধতা দেখে মেঘ লোভ সামলাতে না পেরে একটা গোলাপ ফুল ছিঁড়ে নিয়েছে। এতদিন পর নিজের বাড়ির ছাদে এত এত ফুল গাছ আর ফুলের সমাহার দেখে আবেশিত হয়ে পড়েছে মেঘ। এদিকে আবির করিডোর দিয়ে নিজের রুমের দিকে আসছিল। আবির মেঘকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ল সেখানে। এদিকে মেঘ আপন মনে ফুলের গন্ধ শুঁকছে আর হাঁটছে। আশেপাশে বা সামনে কেউ আছে কিনা তাতে তার কোনো মনোযোগ নেই। হঠাৎ আবিরের প্রশস্ত বুকের সঙ্গে ধাক্কা খেল মেঘ। নিজেকে সামলানোর আগে আবির মেঘের বাহু চেপে ধরে। সহসা স্বাভাবিক হয়ে মুখে তুলে চায় মেঘ। আবির ভাইয়ের তপ্ত দৃষ্টি দেখেই মাথা নুয়ে ফেলে পুনরায়। আবির বাহু চেপে ধরে দ্বিগুণ ভারী কণ্ঠে ধমকে উঠে, ফুল ছিঁড়েছিস কেন? মেঘ ঢোক গিলে মৃদু কণ্ঠে বলল, সরি। আবির পুরো কণ্ঠে শুধালো, সরিটা আমায় না বলে গাছকে বলিস? মেঘ নিচের ঠোঁট কামড়ে ধরে আছে। আবির ভাইয়ের ধমকে ভিজে আসে নেত্রদয়। আবির মেঘের বাহু ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে মেঘ চলে যেতে নেয়। আবির পুনরায় নীরের কণ্ঠে ডেকে উঠল, শোন। মেঘ ওইখানে দাঁড়িয়ে পড়েছে, কাঁদো কাঁদো কণ্ঠে উত্তর দিল, জি। আবির এবার কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, সময় পেলে গাছগুলোর একটু যত্ন নিস, এগুলো তোরই। মেঘ এবার বিস্ময়কর দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। নিষ্পলক তার দৃষ্টি, চোখ টলমল করছে পূর্বের জমা পানিতে। অধর সুরে আছে কিছুটা দূরে। কয়েক মুহূর্ত পর উত্তেজিত কণ্ঠে শুধালো, আমার?
আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে জবাব দিলেন, হ্যাঁ, তোর তোর নাকি ফুল গাছ অনেক পছন্দ, তাই এনে দিলাম। এখন যত্ন নেওয়া তোর দায়িত্ব। আর হ্যাঁ, গাছের যত্ন নিতে গিয়ে দুনিয়া ভুলে যাস না যেন। মেঘ বশীভূত চোখে চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবিরও এবার সরাসরি চোখ রাখে মেঘের চোখের মুখে। দুফোঁটা অশ্রুর দাগ হয়ে আছে। সম্পূর্ণ গাল টকটকে লাল হয়ে আছে। গালের মাঝ একটা গাঢ় কালো রঙের তিল জ্বলজ্বল করছে। আবিরের দুর্বোধ্য দৃষ্টি দেখে নিজের দৃষ্টি সংযত করল মেঘ। কোমল কণ্ঠে বলল, থ্যাংক ইউ ভাইয়া। আবির কিছু বলার আগে পুনরায় মেঘ প্রশ্ন করল, আজ এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আবির উত্তর দিল, একটু পর আবার বের হব। অষ্টদশীর পল্লব ঝাপটে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করে, কফি খাবেন আবির ভাই? আবির খড়খড় কণ্ঠে শুধালো, গতরাতে কি বলেছি তোকে মনে নেই? মেঘ মাথা নিচু করে কণ্ঠ খাদে নামিয়ে বলল, অন্য কাউকে বলে করে দিচ্ছি। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, লাগবে না, তুই রুমে যা। মেঘও আর কথা বাড়ালো না, চুপচাপ রুমে চলে গেল। রুমে শুয়ে শুয়ে বিকেলের তোলা ছবিগুলো দেখছিল। মেঘ সেখান থেকে কয়েকটা ছবি আপলোড দিল ফেসবুকে। স্পেশাল গিফট, সাথে কয়েকটা লাভ ইমোজি দিল ক্যাপশনে। সন্ধ্যার পর মেঘ পড়তে বসেছে। কিছুক্ষণ পরেই ফোনে কল বেজে উঠল। বন্যা কল দিচ্ছে, তৎক্ষণাৎ রিসিভ করলো মেঘ। বন্যা বলল, আসসালামু আলাইকুম। মেঘ বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। বন্যা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, এই তোকে এত গাছ কে দিল রে? মেঘ সশব্দে হেসে বলল, আবির ভাই। কি আবির ভাইয়া? আতকে উঠে বন্যা। মেঘ পুনরায় বলে ওঠে, হ্যাঁ, কবে আনছেন জানি না, কিছুদিন যাবৎ মিমের রুমে কাজ চলছিল, ছাদেও কাজ চলছিল, তাই আমি তেমন বের হইনি রুম থেকে, আর ছাদেও যাওয়া হয়নি অনেকদিন যাবৎ। আজ হঠাৎ ছাদে গিয়ে দেখি ছাদ ভর্তি গাছ। ছাদের পরিবেশ পুরোই চেঞ্জ। আসার সময় আবির ভাই বলেছে এগুলো নাকি আমার। বন্যা উদ্বেলিত ভঙ্গিতে বলল, বাহ, তোর শখ তো তাহলে পূরণ হয়ে গেল। তুই তো খুব করে চাইতি তোর ছাদ ভরা গাছ হোক, যেদিকেই তাকাবি শুধু গাছ আর গাছ থাকবে। দেখলি তো, আল্লাহ তোর ইচ্ছে পূরণ করেছেন। মেঘ খুশি মনে বলল, তুই সময় করে আসিস বাসায়, ছাদে যাব নে। আর হ্যাঁ, সকালবেলা আসিস। ঠিক আছে, বন্যা উত্তর দিল। তারপর দুই বান্ধবী বেশ কিছুক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলে রেখে দিল। রবিবার থেকে ব্যস্ততায় কাটছে সকলের সময়। বর্ষাকাল থাকায় হুটহাট বৃষ্টি নেমে যায়। আবির বৃষ্টি না থাকলে বাইকে অফিসে যায়, আবার বৃষ্টি থাকলে গাড়িতে যায়। মেঘও কোচিং টিউশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আবির ভাইয়ের সাথে তার টুকটাক দেখা হয়, হয়তো খাবার টেবিলে, না হয় সিঁড়িতে অথবা করিডোরে। আজ বৃহস্পতিবার। আবির সন্ধ্যার পর সোফায় বসে আছে, হাতে ফোন আর সামনে কফির কাপ নিয়ে। মেঘও তখন দুই বই নিয়ে রুম থেকে বের হয়েছে। কিছুক্ষণ পরেই জান্নাত আপু আসবে। মেঘ করিডোর থেকে সিঁড়ির কাছে আসতে আসতে নিচের দিকে একবার তাকায়। চোখ পড়ে সোফায় বসা আবির ভাইয়ের দিকে। এক হাতে কফির কাপ নিয়ে কফি খাচ্ছেন, অন্য হাতে মোবাইলের দিকে তাকিয়ে আছেন। মোবাইলের হোম পেজে সাদা কালো রঙের একটি ছবি। মেঘ গভীর দৃষ্টিতে দেখার চেষ্টা করলো, কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। মেঘ দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে নেয়, যাতে কাছে গিয়ে ছবিটা দেখতে পারে, কিন্তু মেঘের নূপুরের শব্দে আবির ঘাড় ঘুরিয়ে তাকে মোবাইল পকেটে রেখে দেয়। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে আবির ভাইয়ের দিকে চেয়ে চেয়ে নিচে নামছে, আর মনে মনে ভাবছে, কে এই মেয়ে যার ছবি আবির ভাইয়ের ফোনের ওয়াল পেপারে রেখেছেন? আমাকে দেখতেই হবে এই মেয়ে কে। আবির কফি শেষ করে দীর্ঘ পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। মেঘ কিছুক্ষণ সিঁড়ির নিচে দাঁড়িয়ে পুনরায় পড়ার রুমের দিকে চলে যায়। 10-15 মিনিটের মধ্যে জান্নাত আপু পড়াতে আসেন। আজ একটু বেশি সময় নিয়ে পড়িয়েছেন আপু। মোটামুটি 8:30টার কাছাকাছি বেজে গেছে। ড্রয়িং রুমে কেউ নেই। জান্নাত পড়ানো শেষ বের হতে যাবে। মেঘও তখন পেছন পেছন পড়ার রুম থেকে বের হয় দরজা লাগানোর জন্য। জান্নাত দরজার কাছাকাছি যেতে আবির বাহির থেকে দরজার ধাক্কা দিয়ে ভেতরে ঢোকে। মুখোমুখি দেখা হয় আবির আর জান্নাতের। জান্নাত সহসা হাস্যোজ্জ্বল মুখে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবিরও হাসি মুখে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? মেঘ পড়ার রুমের কিছুটা সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আর বিড়বিড় করে বলছে, আবির ভাই জান্নাত আপুকে চিনে, কিন্তু কিভাবে? তাহলে কি আবির ভাইয়ের ফোনে তারই ছবি ছিল?